নতুন সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করুন। আর প্রতিদিনের ভোকাবুলারি আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন এবং আমাদের লেসনগুলি প্র্যাকটিস করার জন্য আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগত জানাচ্ছি বেসিক থেকে স্টেপ বাই স্টেপ ইংরেজি শেখার চ্যানেল ইজি ইংলিশ স্কুলে। এ পর্যন্ত লেভেল 1-এ আমরা 11টি ক্লাস কমপ্লিট করেছি, যে ক্লাসগুলোতে আমরা উদাহরণসহ বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের ইংরেজি প্রতিবর্ণ দেখিয়েছি এবং শেষের 3টি ক্লাসে আমরা 3টি প্র্যাকটিস সেকশন কমপ্লিট করেছি, যেখানে বেশ কিছু বাংলা নামের ইংরেজি বানান ভেঙে ভেঙে অনুশীলন করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাস। আজকের এই ক্লাসে আমরা বাংলা যুক্তবর্ণের ইংরেজি প্রতিবর্ণ এই বিষয়ের উপর মৌলিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যুক্তবর্ণ দ্বারা গঠিত বাংলা নামের ইংরেজি বানান লেখার ক্ষেত্রে এই ভিডিওগুলো আপনাকে অনেক সাহায্য করবে, তাই বিষয়গুলো ভালোভাবে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আপনি যদি এই সিরিজের আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে নিন। তো বন্ধুরা, চলছে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্স, সাথে আছে আমি মাসুদ পারভেজ। চলুন মূল লেসনটি শুরু করা যাক। তো বন্ধুরা, লেভেল 1-এর ক্লাস 12 ইতিমধ্যে আমরা লেভেল 1-এর 3টি প্র্যাকটিস সেকশন কমপ্লিট করেছি, যেখানে আমরা এই নামগুলোকে উদাহরণ হিসেবে নিয়ে বাংলা নামের ইংরেজি বানান লেখার অনুশীলন করেছিলাম। বাম পাশের এই নামগুলো আমরা ক্লাসে অনুশীলন করেছিলাম, আর ডান পাশের এই নামগুলো আপনাদেরকে অনুশীলন করতে দিয়েছিলাম। আর এই নামগুলো আমরা ক্লাসে অনুশীলন করেছিলাম আর আপনাদেরকে এই নামগুলো অনুশীলন করতে দিয়েছিলাম। তো বন্ধুরা, এখানে একটা বিষয় ভালোভাবে খেয়াল করে দেখুন, এই নামগুলোর মধ্যে কিন্তু কোথাও কোনো যুক্তবর্ণ ব্যবহার করা হয়নি, অর্থাৎ আমরা এ যাবৎ যুক্তবর্ণবিহীন বাংলা নামের ইংরেজি বানান লেখার অনুশীলন করেছি। তো এখন যদি এই জাতীয় বাংলা নামের ইংরেজি বানান লেখার প্রয়োজন হয়, অর্থাৎ যে নামগুলোর মধ্যে যুক্তবর্ণ ব্যবহার করা হয়েছে সেসব নামের ইংরেজি বানান লেখার প্রয়োজন হয়, তাহলে কিভাবে লিখতে হবে বলছি। এই জাতীয় বাংলা নামের ইংরেজি বানান লেখার ক্ষেত্রে আমাদেরকে আগে যুক্তবর্ণ সম্পর্কে ধারণা রাখতে হবে। তো চলুন তাহলে যুক্তবর্ণ নিয়ে আলোচনা করি। যুক্তবর্ণ, এক বর্ণের সাথে অন্য বর্ণ যুক্ত হয়ে যে বর্ণ গঠিত হয় তাকে যুক্তবর্ণ বলে। আমি আবারও বলছি, এক বর্ণের সাথে অন্য বর্ণ যুক্ত হয়ে যে বর্ণ গঠিত হয় তাকে যুক্তবর্ণ বলে। উদাহরণের মাধ্যমে বিষয়টা স্পষ্ট করা যাক। যেমন ক বর্ণের সাথে ত বর্ণ যুক্ত হয়ে এই যুক্তবর্ণটি গঠিত হয়েছে। উদাহরণ দেখুন, শক্ত। তারপর দেখুন দন্ত নয়ের সাথে ধ যুক্ত হয়ে এই যুক্তবর্ণটি গঠিত হয়েছে। উদাহরণ দেখুন, বন্ধু। সুতরাং এই বর্ণগুলো হচ্ছে যুক্তবর্ণ। তো বন্ধুরা, এখন এই যুক্তবর্ণের ইংরেজি প্রতিবর্ণ নির্ণয় করার আগে আমাদেরকে যুক্তবর্ণ বিষয়টা খুব ভালোভাবে বুঝতে হবে, অর্থাৎ যুক্তবর্ণ কিভাবে গঠিত হয় এবং কিভাবে উচ্চারিত হয় এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে। যুক্তবর্ণের গঠন ও উচ্চারণ এই বিষয়টির মেইন কনসেপ্ট একবার ভালোভাবে বুঝতে পারলে বাংলা যুক্তবর্ণের ইংরেজি প্রতিবর্ণ আপনি নিজেই নির্ণয় করতে পারবেন। এখন আমরা যুক্তবর্ণ গঠনের কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো ভালোভাবে খেয়াল করুন, আমরা জানি বাংলা স্বরবর্ণ হচ্ছে 11টি এবং বাংলা ব্যঞ্জনবর্ণ হচ্ছে 39টি। 11টি স্বরবর্ণ এবং 39টি ব্যঞ্জনবর্ণ মিলে মোট বর্ণ হচ্ছে 50টি। কিন্তু বাংলা ভাষায় যুক্তবর্ণ রয়েছে 285টি বা তারও বেশি। এখন 285টি যুক্তবর্ণের ইংরেজি প্রতিবর্ণ যদি আমরা একটা একটা করে দেখাতে যাই তাহলে কিন্তু কয়েক ঘন্টা লেগে যাবে, আর এত লম্বা সময় নিয়ে তো আর ক্লাস তৈরি করা সম্ভব না। তাই আমরা যুক্তবর্ণ গঠনের মেইন কনসেপ্টটা নিয়ে আলোচনা করব, যাতে করে আপনারা নিজেরাই যুক্তবর্ণের ইংরেজি প্রতিবর্ণ নির্ণয় করতে পারেন। আর আমরা যখন আলোচনা করব তখন তো কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ থাকবেই, যেগুলোর মাধ্যমে আপনারা খুব সহজেই বিষয়গুলোকে বুঝতে পারবেন। আরেকটা কথা বলে রাখছি, যুক্তবর্ণ গঠনের মেইন কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদের বেশ কিছু সময় নিয়ে আলোচনা করতে হবে। তাই আমরা ঠিক করেছি এই টপিকটাকে কয়েকটা পার্টে বিভক্ত করব। এই পার্ট দেখার পর পরবর্তী পার্টগুলো কিন্তু অবশ্যই দেখবেন। তো যাই হোক, আলোচনায় ফিরে আসি। বাংলা ভাষায় 285 বা তারও বেশি যুক্তবর্ণ রয়েছে। আপনি যদি ইন্টারনেটে গিয়ে সার্চ করেন বাংলা যুক্তবর্ণের তালিকা, তাহলে দেখবেন যে বিশাল লম্বা এক তালিকা চলে এসছে। তো এত যুক্তবর্ণ, এই যুক্তবর্ণগুলো কিভাবে গঠিত হয় এই বিষয়টির মেইন কনসেপ্ট আপনাদেরকে সহজে বোঝানোর জন্য আমি সবগুলো যুক্তবর্ণকে উচ্চারণের উপর ভিত্তি করে 3টি ভাগে ভাগ করেছি। আমি এখন আপনাদেরকে যে 3টি ভাগ দেখাবো এই বিষয়টি আপনি কোনো বইতে খুঁজে পাবেন না, শুধু বইতেই না, সারা ইন্টারনেটেও খুঁজে পাবেন না। এগুলো হচ্ছে আমার চিন্তা বা গবেষণার ফসল। আর আপনি যদি কোথাও এই বিষয়গুলো খুঁজে পান তাহলে সেটা কাকতালীয় হয়ে যাবে। কোথাও খুঁজে পেলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, আমি অপেক্ষায় রইলাম। যুক্তবর্ণের 3টি ভাগের প্রথম ভাগ হচ্ছে যুক্তবর্ণের মধ্যে ব্যবহৃত উভয় বর্ণই স্পষ্টভাবে উচ্চারিত হবে। আমি আবারও বলছি,
যুক্ত বর্ণের মধ্যে ব্যবহৃত উভয় বর্ণই স্পষ্টভাবে উচ্চারিত হবে। দ্বিতীয় প্রকার হচ্ছে যুক্ত বর্ণের মধ্যে ব্যবহৃত কেবল একটি বর্ণ স্পষ্টভাবে উচ্চারিত হবে। তৃতীয় প্রকার হচ্ছে ফলাযোগে গঠিত যুক্তবর্ণ, যেখানে যুক্তবর্ণের উচ্চারণ ফলার বৈশিষ্ট্য অনুযায়ী উচ্চারিত হবে। এখানে যে যুক্তবর্ণের তিনটি প্রকার তুলে ধরা হয়েছে, এই তিনটি প্রকারের প্রত্যেকটি প্রকার নিয়েই পরবর্তী পাঠগুলোতে আলাদা আলাদাভাবে উদাহরণসহ বিস্তারিত আলোচনা করা হবে। আজকের এই ক্লাসে শুধুমাত্র মৌলিক বিষয়টা বোঝানোর চেষ্টা করব। তো ভালোভাবে খেয়াল করুন। প্রথম প্রকারের মধ্যে আমরা বলেছি যুক্তবর্ণের মধ্যে ব্যবহৃত উভয় বর্ণই স্পষ্টভাবে উচ্চারিত হবে। উদাহরণ দিয়ে বিষয়টা স্পষ্ট করছি। যেমন ধরুন, কয়ের সাথে ত যুক্ত হয়ে এই যুক্তবর্ণটি গঠিত হয়েছে। উদাহরণ দেখুন, আক্তার। এখন এই আক্তার নামের উচ্চারণকে যদি আমরা স্পষ্ট করে লিখি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, আক্তার, এভাবে লিখতে পারি। এখানে ভালোভাবে খেয়াল করে দেখুন, এখানে ক এই বর্ণটি উচ্চারিত হয়েছে, ত এই বর্ণটি উচ্চারিত হয়েছে। অর্থাৎ যে দুটি বর্ণ দ্বারা যুক্তবর্ণ গঠিত হয়েছে, উচ্চারণের সময় ঠিক সে দুটি বর্ণই স্পষ্টভাবে উচ্চারিত হয়েছে। তারপর দেখুন, দন্ত নয়ের সাথে দ যুক্ত হয়ে এই যুক্তবর্ণটি গঠিত হয়েছে। উদাহরণ দেখুন, চান্দনা। এখন এই চান্দনা শব্দের উচ্চারণকে যদি আমরা স্পষ্ট করে লিখি, তাহলে আমরা এভাবে লিখতে পারি, চান্দনা, এভাবে লিখতে পারি। এখানেও খেয়াল করে দেখুন, দন্ত ন উচ্চারিত হয়েছে, আবার দ এটা উচ্চারিত হয়েছে। অর্থাৎ যুক্তবর্ণের মধ্যে ব্যবহৃত দন্ত ন এবং দ এ দুটি বর্ণই স্পষ্টভাবে উচ্চারিত হয়েছে। এখানে একটা বিষয় ভালোভাবে শুনে রাখুন যে যুক্তবর্ণ যে শুধুমাত্র এক বর্ণের সাথে অন্য বর্ণ যুক্ত হয়ে গঠিত হবে, বিষয়টা শুধু এমনই না। একই বর্ণ পরপর যুক্ত হয়েও যুক্তবর্ণ গঠিত হতে পারে। যেমন দেখুন, দ, এই দ এর সাথে দ যুক্ত হয়ে এই যুক্তবর্ণটি গঠিত হয়েছে। উদাহরণ দেখুন, উদ্দিন। এখন উদ্দিন এই নামটির বাংলা উচ্চারণ যদি আমরা একটু স্পষ্ট করে লিখি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, উদ্দিন। এখানেও ভালোভাবে খেয়াল করে দেখুন, যে দুটি বর্ণ দ্বারা যুক্তবর্ণ গঠিত হয়েছে, ঠিক সেই দুটি বর্ণই এখানে উচ্চারিত হচ্ছে। এরকম আরও অনেক উদাহরণ দেওয়া যাবে, যে উদাহরণের মধ্যে আমরা দেখতে পাবো যে যুক্তবর্ণের মধ্যে ব্যবহৃত উভয় বর্ণই স্পষ্টভাবে উচ্চারিত হবে। আশা করছি যুক্তবর্ণের প্রথম প্রকারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার চলুন দ্বিতীয় প্রকারে। দ্বিতীয় প্রকারে আমরা বলেছি যুক্তবর্ণের মধ্যে ব্যবহৃত কেবল একটি বর্ণ স্পষ্টভাবে উচ্চারিত হবে, আবার ভিন্ন কিছু উচ্চারিত হতে পারে। উদাহরণ দেখুন, বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। যেমন ধরুন, কয়ের সাথে মূর্ধন্য স যুক্ত হয়ে ক্ষিয় এই যুক্তবর্ণটি গঠিত হয়েছে। উদাহরণ দেখুন, শিক্ষা। শিক্ষা এই শব্দটাকে যদি আমরা স্পষ্ট করে লিখি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, শিক্ষা। এবার এই বিষয়টি খুব ভালোভাবে খেয়াল করে দেখুন, ক এবং মূর্ধন্য স মিলে ক্ষিয় এই যুক্তবর্ণটি গঠিত হয়েছে, কিন্তু উচ্চারণের সময় শুধুমাত্র ক এই বর্ণটি উচ্চারিত হয়েছে, মূর্ধন্য স এই বর্ণটি কিন্তু উচ্চারিত হয়নি, তাই না? সুতরাং বোঝা যাচ্ছে যে এখানে যুক্তবর্ণের মধ্যে ব্যবহৃত কেবল একটি বর্ণ স্পষ্টভাবে উচ্চারিত হয়েছে। তারপর দেখুন, ইয় এর সাথে চ যুক্ত হয়ে এই যুক্তবর্ণটি গঠিত হয়েছে। উদাহরণ দেখুন, চঞ্চল। চঞ্চল এই নামটাকে যদি আমরা একটু স্পষ্ট করে লিখি, তাহলে আমরা এভাবে লিখতে পারি, চঞ্চল। এখানেও খুব ভালোভাবে খেয়াল করে দেখুন, ইয় এবং চ এ দুটি বর্ণ মিলে এই যুক্তবর্ণটি গঠিত হয়েছে, কিন্তু উচ্চারণের সময় শুধুমাত্র চ উচ্চারিত হয়েছে, আর ইয় এর পরিবর্তে দন্ত ন উচ্চারিত হয়েছে। তাহলে এখানেও আমরা বলতে পারি যে যুক্তবর্ণের মধ্যে ব্যবহৃত কেবল একটি বর্ণ স্পষ্টভাবে উচ্চারিত হয়েছে। তারপর দেখুন, বর্গীয় জ এবং ইয় এই দুটি বর্ণ মিলে এই যুক্তবর্ণটি গঠিত হয়েছে। উদাহরণ দেখুন, বিজ্ঞান। এখন বিজ্ঞান এই শব্দটার উচ্চারণ যদি আমরা স্পষ্ট করে লিখি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, বিজ্ঞান। এখানে খুব ভালোভাবে খেয়াল করে দেখুন, বর্গীয় জ এবং ইয় এ দুটি বর্ণ মিলে এই যুক্তবর্ণটি গঠিত হয়েছে, কিন্তু উচ্চারণের সময় গ দুইবার উচ্চারিত হয়েছে। অর্থাৎ এখানে বর্গীয় জ এই বর্ণটি উচ্চারিত হয়নি, ইয় এই বর্ণটি উচ্চারিত হয়নি। ঠিক এইরকম আরও বেশ কিছু উদাহরণ দেওয়া যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যুক্তবর্ণের দ্বিতীয় প্রকার হচ্ছে এমন প্রকার যেখানে যুক্তবর্ণের মধ্যে ব্যবহৃত কেবল একটি বর্ণ স্পষ্টভাবে উচ্চারিত হবে, আবার ভিন্ন কিছু উচ্চারিত হতে পারে। আশা করি এই দ্বিতীয় প্রকারটিও খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার আসুন তৃতীয় প্রকারে। তৃতীয় প্রকারটি হচ্ছে ফলাযোগে গঠিত যুক্তবর্ণ, যেখানে যুক্তবর্ণের উচ্চারণ ফলার বৈশিষ্ট্য অনুযায়ী উচ্চারিত হবে। এখন কথা হচ্ছে ফলা কাকে বলে। তো ভালোভাবে খেয়াল করুন, ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। আমরা এর আগে পড়েছিলাম স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে, আর এখন আমরা পড়ছি ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। বাংলা ভাষায় 6টি ফলা রয়েছে। ফলাগুলো হচ্ছে ব ফলা, ম ফলা, অন্তস্থ জ ফলা,
বয়শূন্য র ফলা ল ফলা দন্ত ন ফলা। উদাহরণ দেখুন, তাহলে বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে। যেমন ধরুন, তালব্য শয়ের সাথে ব ফলা যুক্ত হয়ে এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে। উদাহরণ দেখুন, বিশ্ব। এখন বিশ্ব এই শব্দটার উচ্চারণ যদি আমরা একটু স্পষ্ট করে লিখি, তাহলে আমরা এভাবে লিখতে পারি বিশ্ব। এখানে খুব ভালোভাবে খেয়াল করে দেখুন, তালব্য স এবং ব ফলা মিলে এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে। উচ্চারণের সময় শুধুমাত্র তালব্য স উচ্চারিত হয়েছে, আর বয়ের পরিবর্তে তালব্য স উচ্চারিত হয়েছে। বয়ের পরিবর্তে কেন তালব্য স উচ্চারিত হয়েছে? কারণ ব ফলার অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য এমন যে ব ফলা যে বর্ণটির সাথে যুক্ত হয়, ব ফলা সেই বর্ণটির উচ্চারণ দ্বিত্ব করে, অর্থাৎ ডাবল করে। আর সে কারণে এখানে বিশ্ব এভাবে উচ্চারিত হয়েছে, অর্থাৎ তালব্য স্বর উচ্চারণটা দ্বিত্ব হয়েছে, মানে ডাবল হয়েছে। অর্থাৎ এই যুক্ত বর্ণটি ফলার বৈশিষ্ট্য অনুযায়ী উচ্চারিত হয়েছে। তারপর আবার দেখুন, দন্ত শয়ের সাথে ব ফলা যুক্ত হয়ে এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে। উদাহরণ দেখুন, স্বপন। স্বপন এই নামটাকে যদি আমরা স্পষ্ট করে লিখি, তাহলে আমরা এভাবে লিখতে পারি। এখানে খুব ভালোভাবে খেয়াল করে দেখুন, স্বপন এই উচ্চারণের মধ্যে ব ফলার কোনো অস্তিত্ব নেই, এবং ব ফলা এই উচ্চারণের মধ্যে কোথাও প্রভাবও ফেলেনি। কেন প্রভাব ফেলেনি? কারণ ব ফলার অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে শব্দের শুরুতে যদি ব ফলা যুক্ত হয়, তখন ব ফলা অনুচ্চারিত থাকে। তাহলে এখানেও বোঝা গেল যে ব ফলা যুগে গঠিত যুক্ত বর্ণ ব ফলার বৈশিষ্ট্য অনুযায়ী উচ্চারিত হয়েছে। ফলা যুগে গঠিত যুক্ত বর্ণের আরও একটা উদাহরণ দেখুন, দয়ের সাথে ম ফলা যুক্ত হয়ে এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে। উদাহরণ দেখুন, পদ্মা। এখন পদ্মা এই শব্দটির উচ্চারণ যদি আমরা একটু স্পষ্ট করে লিখি, তাহলে আমরা এভাবে লিখতে পারি পদ্মা। এখানেও খুব ভালোভাবে খেয়াল করে দেখুন, দ এবং ম ফলা যুক্ত হয়ে এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে, কিন্তু উচ্চারণের সময় শুধুমাত্র দ উচ্চারিত হয়েছে, আর ময়ের পরিবর্তে আরেকটা দ উচ্চারিত হয়েছে। কেন আরেকটা দ উচ্চারিত হয়েছে? কারণ ম ফলার অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য এমন যে ম ফলা যে বর্ণের সাথে যুক্ত হয়, ম ফলা সেই বর্ণের উচ্চারণকে দ্বিত্ব করে, অর্থাৎ ডাবল করে। সুতরাং এখানেও বোঝা গেল যে ফলাযোগে গঠিত যুক্ত বর্ণ ফলার বৈশিষ্ট্য অনুযায়ী উচ্চারিত হয়েছে। তারপর আবার দেখুন, তালব্য শয়ের সাথে ম ফলা যুক্ত হয়ে এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে। উদাহরণ দেখুন, শ্মশান। শ্মশান এই শব্দটার উচ্চারণ যদি আমরা একটু স্পষ্ট করে লিখি, তাহলে আমরা এভাবে লিখতে পারি। এখানেও খুব ভালোভাবে খেয়াল করুন, তালব্য স এবং ম ফলা যুক্ত হয়ে এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে, কিন্তু উচ্চারণের সময় শুধুমাত্র তালব্য স উচ্চারিত হয়েছে, ম উচ্চারিত হয়নি। কারণ ম ফলার অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য এমন যে ম ফলা শব্দের শুরুতে যুক্ত হলে সেই ম ফলাটি অনুচ্চারিত থাকে। তো বন্ধুরা, শেষের এই চারটি উদাহরণ দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে ফলাযোগে গঠিত যুক্ত বর্ণ ফলার বৈশিষ্ট্য অনুযায়ী উচ্চারিত হয়ে থাকে। আশা করি বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এতক্ষণ আমরা যা আলোচনা করলাম, এবার তাহলে সেই বিষয়গুলোর কুইক সামারি দেখা যাক। প্রথম প্রকারে আমরা বলেছি যুক্ত বর্ণের মধ্যে ব্যবহৃত উভয় বর্ণই স্পষ্টভাবে উচ্চারিত হবে। তারপর আমরা বলেছি যুক্ত বর্ণের মধ্যে ব্যবহৃত কেবল একটি বর্ণ স্পষ্টভাবে উচ্চারিত হবে, আবার ভিন্ন কিছুও উচ্চারিত হতে পারে। এবং সবশেষে বলেছি ফলাযোগে গঠিত যুক্ত বর্ণ ফলার বৈশিষ্ট্য অনুযায়ী উচ্চারিত হবে। আশা করছি যুক্ত বর্ণের এই প্রত্যেকটি প্রকার খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরও যদি ভালোভাবে না বুঝে থাকেন, তাহলে ভিডিওটি দু একবার দেখার অনুরোধ করব। ভিডিওটি কয়েকবার দেখার পরেও যদি ভালোভাবে না বুঝতে পারেন, তাহলে আমি বলবো চিন্তার কিছু নেই, কারণ এই প্রত্যেকটি প্রকার নিয়ে পরবর্তী পার্টগুলোতে উদাহরণসহ বিস্তারিত আলোচনা করা হবে। এবং সেই পার্টগুলোতে আমরা উদাহরণের পাশাপাশি যুক্ত বর্ণের ইংরেজি প্রতিবর্ণ নির্ণয় করে দেখাবো। তাই পরবর্তী ক্লাসটি কিন্তু দেখতে অবশ্যই মিস করবেন না, কারণ পরবর্তী ক্লাসে থাকছে বাংলা যুক্ত বর্ণের ইংরেজি প্রতিবর্ণ পার্ট 2, যেখানে আমরা যুক্ত বর্ণের প্রথম প্রকার নিয়ে উদাহরণসহ বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যেন তারাও উপকৃত হতে পারে। আর পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।